নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা। আপনার কথায় আজ আমাদের অতিথি প্রসার ভারতীর প্রাক্তন সিইও এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ জওহর সরকার। জওহরবাবু, আপনাকে স্বাগত। জওহরবাবুর সঙ্গে আমরা কথা বলবো অবশ্যই করে, কিন্তু প্রথম যে প্রশ্নটা চলে আসবে, আপনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বলেছিলেন যে হাঁপ ছেড়ে বাঁচলাম, কেন? আমি ওই হাঁপ ছেড়ে বাঁচলাম কথাটা এই জন্য ব্যবহার করলাম যে অনেকেই ভুল করে ভাবেন যে আমি বোধহয় তৃণমূলের সদস্য হয়েছিলাম বা কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলাম। আজকে ৭৩ বছর অবধি আমি বলতে পারি আমি কোনো রাজনৈতিক দলে কোনো দিনই প্রবেশ করিনি, কোনো দিনই সদস্যতা নিইনি, কোনো দিনই কোনো পদ দিইনি। আমাকে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নেত্রী ফোন করে হঠাৎ বললেন, আমি অবাক হয়ে গেলাম। ফোন করে বললেন আপনাকে আমরা চাই বক্তা হিসেবে। ঠিক সেই সময় কিন্তু ওই সিটটা নিয়ে ভীষণ কাড়াকাড়ি হচ্ছিল। যদি ইতিহাসে ফিরে যাওয়া যাক, ওই সিটটি যশবন্ত সিনহা ধরে নিয়েছিল, সেই পাচ্ছে। এছাড়া প্রশান্ত কিশোর চেষ্টা করেছিলেন একজন আইএফএস অফিসারকে আনার জন্য, সেও খুব নামি অফিসার, অনেক ওইসব কাগজে পড়ছিলাম। তার মধ্যে থেকে হঠাৎ কলটি এলো। কলটি এসে বলাতে আমি বললাম যে এটা আচ্ছা আমি আপনাকে বলব, আমি একদম ঘটনাগুলো যেরকম হয়েছে বলছি, আমি আপনাকে বলছি কি। প্রথম কথা, ওনার ফোনই আমি চিনতে পারিনি, কেন একটা নম্বর থেকে আসছিলো যে নম্বর আমি জানি না। পরবর্তীকালে সিএম অফিসের নম্বর থেকে একটা এলো, বলা হলো আপনি ফোন কেটে দিচ্ছেন কেন। যাই হোক, এসব ঘটনার পরে উনি বলাতে আমি ঠিক আছে আমি দেখছি। তার মিনিট ৫ মধ্যে আমার স্ত্রী বসেছিলেন এই ঘরে, টিভি দেখছিলেন। ৫ মিনিটের মধ্যে তিনি ছুটে এলেন। আমি ভাবছিলাম কীভাবে চিন্তা করবে। ওসে বলে সব টিভিতে বলছে তুমি টিএমসির এমপি হচ্ছ। মানে এসব ব্যাপারে কোনো অবকাশ রাখেননি। আমার কাছে তখন দুটোই উপায়, এক, মুখের ওপর বলে দেওয়া না, ওটা একটা বড় স্টোরি করা যেটা 3 দিন 3.5 দিন টিকবে, আর শুনবো অনেক রকমের কথা, ন্যাকা, নাটক করছে, সতীত্ব দেখাচ্ছে। নয়তো একবার দিয়েই যখন দিয়েছে, নিয়ে দেখি না কেমন চলে। আমি দ্বিতীয় পদটি নিলাম, নিয়ে তারপর ওদের হয়ে রাজ্যসভা, ওদের হয়ে কেন আমি রাজ্যের হয়ে বলবো, রাজ্যসভায় প্রচুর সওয়াল করেছি। প্রথমের দিকে একটি বড় গোষ্ঠী এটাতে ভীষণ অখুশি ছিল। 6 মাস আমায় কোনো কথা বলতে দেয়নি, তাই রেকর্ডে আছে, চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল। ঠিক 6 মাস পরে 22-এ আমাকে সরাসরি এখান থেকে নির্দেশ গেল যে বাজেট এবং রাষ্ট্রপতির ভাষণ ওর উপর বক্তব্য দুটোই জওহর সরকারকে ব্যস্ত করতে হবে। এতে ওখানকার যারা লোকাল পলিটিক্স করছে বা এখনও করে, এটা ঘৃণট টাইপের লোক আছে চারিদিকে, তারা আর না করতে পারলো না। এই শুরু হলো আমার 6 মাস পরে আমার রাজ্যসভায় বক্তব্য রাখা। আমি ক্যামেরার সামনে বলছি, আমি ওদের পার্টি অফিস কোথায় জানি না। অতএব আমি একজন অ্যাডজাঙ্ক্ট হিসেবে ছিলাম, এবং আমার মতন আরও আমার আগেও ছিল, পরেও থাকবে কিছু লোক যারা বাইরের থেকে ব্যক্তি আনা, যাদেরকে বক্তা বা লেখক হিসেবে তারা ব্যবহার করবে। আমার সেই নিয়ে কোনো বক্তব্য নেই। আমি তৃণমূল কংগ্রেসের যখন ভোটের সিগন্যাল দিতাম, ভোটও দিয়েছি, কিন্তু সদস্য কথা ব্যবহার করলে আমার কিরকম একটু লাগে, কারণ আমি কোনো রাজনৈতিক সদস্য হিসেবে কোনো দিন জয়েন করিনি। তো আমি গিয়েছিলাম, আমাকে ডেকেছিল বলে। যাওয়ার কয়েক মাস পরে 6 মাসের তিক্ততা অভিজ্ঞতার কথাটাও আজকে খোলাখুলি বলেই ফেললাম, এর আগে বলিনি আমি। তার 6 মাসের মধ্যে আমার কয়েকটি বক্তব্য নিয়ে পার্টি ভীষণ রেগে গেলাম। তাহলে পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েছিল সেই গোলাপি নোটের পাহাড় নিয়ে, তার সঙ্গীর সাথে ইত্যাদি। এটা একেবারে মানে দেখা যায় না সেই দৃশ্য। তারপর আমাকে একটি গণমাধ্যম এসে জিজ্ঞেস করলো যে আপনার কেমন লাগলো। আমার খুবই জঘন্য লেগেছে, খুবই ঘৃণ ব্যাপারটি। সঙ্গে সঙ্গে তখন সৌগত রায়, নাম করেই বলছি, আরও কয়েকজন, তারা বললো এক্ষুনি তাকে পার্টির থেকে বার করে দাও। তখন কিন্তু আমি স্টেটমেন্ট রেখেছিলাম, আরে পার্টি থাকলে তো বার করবে রে বাবা, পার্টি থাকলে তো বার করবে না, এক্ষুনি রাজ্যসভার থেকে ওকে ইস্তফা দেওয়া। আলা, আপনি কি আমাকে দিয়েছেন রাজ্যসভার সিট, বা আপনারা
যিনি দিয়েছেন তিনি যদি মনে করেন আমার বক্তব্যে পার্টির ক্ষতি হয়েছে বা বেশ হয়েছে, তিনি আমাকে বলবেন, আমি ছেড়ে দেবো। পকেটে একটি চিঠিতে ইস্তফানামা নিয়ে রেডি রাখলাম। আমি যে কথাগুলো বলেছি একটাও কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য মানে যেটা পলিটিক্যাল এজেন্ডার জন্য বলিনি, আমি বাংলার হয়ে বলেছি। 2 বছর 2.5 বছর পরে আমি দেখলাম না, আমি এরমভাবে থাকতে পারি না। কলকাতায় ফিরে এসে লোকের মুখে শুনি এইখানে একে মেরেছে, তার বাড়ির বারান্দা রিপেয়ার করতে গেছিলো, সেখানে তোলা তুলেছে। ইন্ডাস্ট্রির লোকেরা আমাকে এসে বলছে যে আমাদের এখানে লাইফ হেল করে দিচ্ছে। আগে সিপিএম আমলের আমাদের পয়সা দিতে হতো একজনকে, এখন 14 জন এসে টাকা চাইছে, ইত্যাদি ইত্যাদি। আমি তখন একটা সময় চাইলাম, মমতা ব্যানার্জির কাছে সময় চাইলাম। সেই সময় 6-7 মাসে উনি দিলেন না আমাকে। আমি ক তারিখ, বোধহয় 8 তারিখ, ওই ধর্ষণের ঠিক 1 মাসের মুখে আমি একটা লম্বা চিঠি দিয়ে বললাম আমি চললাম। আরজিকর কাণ্ড এবং তার পরিপ্রেক্ষিতে আপনি পদত্যাগ করেছিলেন। আপনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কেন? রাজ্যসভার সাংসদ পদ গ্রহণ করলেন কেন? অর্থাৎ গেলেনই বা কেন, এলেনই বা কেন? আমি আবার যা বলেছি সেটাকে আবার রিপিট করছি। আমি গেলাম কেন আমি বলে দিয়েছি, আমি এলাম কেন তারও উত্তর দিয়েছি। সাকসেস কতখানি হয়েছে না হয়েছে সেটা রাজ্যসভার লোকেরা বলবে। আমি বক্তব্য রেখেছি, রাজ্যসভায় বক্তব্য রেখেছি, আমার বোধহয় আরেকটু আগে বেরিয়ে আসা উচিত ছিল। ওটাকে 2.5 বছর 3 বছর না টেনে আরেকটু আগে বেরিয়ে আসলে বোধহয় ভালো হতো। জয়বাবু, আপনি বলেছিলেন যে প্রশাসক হিসেবে কোনটা ভালো ব্যাট কোনটা বাজে ব্যাট সেটা আপনি জানেন। প্রশাসক, রাজনীতিবিদ, কোনটা ভালো ব্যাট কোনটা খারাপ ব্যাট হিসেবে ব্যাটিং করলেন? দেখুন, আমাদের সময় আমি প্রথমে কংগ্রেস আমলে চাকরি শুরু করেছি। অনেক রকমের উচ্ছৃঙ্খল লোকদের সামলাতে হয়েছে। উচ্ছৃঙ্খল বলেই জিনিসটাকে রাখলাম। তখন ফাটাকেষ্ট যখন তখন রাইটাসে ঢুকে যেত, আরে বেশি বলবো না। ভালো মানুষও ছিল কংগ্রেসের মধ্যে তখন, তারা ছিল। তারপরে বাম আমলের একটা সংযত রাজনীতি, মানে প্রশাসনের ব্যাপারে তারা খুব সংযত থাকতো। লাগাতার কেন্দ্রের সাথে লড়াই করে যেটা হলো, জ্যোতিবাবু গিয়ে যদি প্রধানমন্ত্রীর সাথে হেসে 1 কাপ চা খান, তাতে আমার লাভটা কী হচ্ছে? জ্যোতিবাবু তো আমার রাজ্যের জন্য কিছু আনছেন না, কেন পার্টি তাকে আনতে দেবে না। করতে গিয়ে সেই শুরু হলো। আর তার সাথে শুরু হলো যেটাকে আমি বলবো উগ্র ট্রেড ইউনিয়নিজম। উগ্র ট্রেড ইউনিয়নিজম, যেই উগ্র ট্রেড ইউনিয়নিজম এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে ট্রেড ইউনিয়নরা বুঝলো যে পুলিশ কোনোদিনই আমাদের ধরবে না। তারা কী রেটে ভাঙচুর করেছে, কী রেটে কী করেছে, কীভাবে বাংলার বুক থেকে পুঁজি তাড়িয়েছে, কত এই করে তাড়িয়েছে আমি জানি। কিন্তু এই শ্রেণীর অসৎ রাজনীতি আমি দেখিনি, এটা আমি জোর গলায় বলবো। এতখানি অসৎ রাজনীতি এখন যেটা চলছে, দুর্নীতির রাজনীতি চলছে, এটা আমি দেখিনি। ওদের মধ্যে বেশ কয়েকজন ছিল যারা পয়সা খেত, পকেটে 2 রকমের সিগারেট রাখতো, একটাতে 4 মিরার রাখতো আর একটাতে ওই 555 তখনকার দিনে চলতো, 2 পকেটে রাখতো। একজন তো আবার, তাকে আমি ওয়ার্ড কমিশনের চেয়ারম্যান থেকে দেখলাম মন্ত্রী হয়ে গেলেন। হ্যাঁ, তার এমন তার লোভ বেড়ে গেল যে শেষে তার গিয়ে নিজে সুইসাইড করতে হলো। মানে কতখানি তাদের মধ্যে চারিত্রিক অবক্ষয় হয়ে, তাদের মধ্যে অনেকে আছে লুম্পেনদের নিয়ে নাইট অর্গানাইজ করছে, সেরকমও দেখেছি। কিন্তু আবার ফিরে ফিরে বলবো যে অন দি হোল এ গভর্নমেন্ট অ্যান্ড আ পার্টি র্যাম্পেন্ট ইন করাপশন দেখিনি। ইনএফিশিয়েন্সি, ইয়েস। ওভার ট্রেড ইউনিয়নিজম, ইয়েস। অ্যাগ্রেসিভ পলিটিক্স, ইয়েস। খুনাখুনি, ইয়েস। আমি ভায়োলেন্স দেখেছি, ইয়েস, অনেক কিছু দেখেছি। কিন্তু এইভাবে টপ টু বটম জাস্ট একটা এমপ্লয়মেন্টের একটা স্কোপ ফর করাপশন হয়ে গেছে। একটা লোকেরও বোধহয় আদর্শ বলে কিচ্ছু নেই। জওহরবাবুর সঙ্গে আমরা নানান বিষয় নিয়ে আমরা আলোচনা করব, অনেকগুলো বিষয় সম্পর্কে না জানা কথা বা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। একটা বিরতির পর সঙ্গে থাকুন। আপনি যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ তুললেন, আমি 3 জন সম্পর্কে, প্রথমে 2 জন সম্পর্কে জানি, তারপর আরেকজনের নাম। আপনার চোখে তারা
ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কিভাবে ভাবতে গেছেন? ওনার সাথে আমার সম্পর্কটি বোঝানো মুশকিল, বোধহয় একদিন লিখে দেব, কিছু কিছু লিখেওছি। আমাকে সার্ভিসে একটু অন্য চোখে দেখতো, হেও করেও তারা বলেছে যে এই তো আঁতেল আঁতেল। বুদ্ধদেব বাবুর কিন্তু ওইটা পছন্দ ছিল। উনি আমাকে এই নিয়ে আলোচনা করতেন। উনি জানতেন যে আমার সাথে ওনার অনেক ব্যাপারে বিপরীত মতামত। বিপরীত মতামতটা কি কারোর বুকের পাটা ছিল না তাকে বলার। বুদ্ধদেব বাবুর একটা স্বচ্ছতা ছিল, একটা ভদ্র এই ছিল অ্যাটিটিউড। হ্যাঁ, কিছুখানি উন্নাসিক ছিলেন, সেটা আমিও বলবো, কাছের থেকে দেখেছি। হঠাৎ হঠাৎ নিজেকে ক্লোজ আপ করে ফেলতেন, হঠাৎ হঠাৎ মানুষের দিকে কিছু বলে ফেলতেন ইত্যাদি। এবং শিল্প সচিব হিসেবে শিল্পপতিদের যে কিভাবে ব্যবহার করতে হয় আমি অনেকখানি বলেছি, কিন্তু সেই শিল্পপতিরা যে একটা পুরো গ্রাস করে নেবে তাকে, সেটা তিনিও বোঝেননি, আমিও বুঝিনি। অতি বাজে রকমের ব্যবসায়ী বন্ধু, একজন বা হাসপাতাল করে জ্বালিয়ে দিয়েছিল ইত্যাদি, এরম টাইপের আছে। তারা বলল যে এই লোকটি থাকলে, বুদ্ধর পাশে থাকলে হবে না। আর সাথে তো আমার প্রশাসনের এই ছিল, প্রশাসনের অনেক বন্ধুরা ছিল, ব্যাটসম্যান তারা ছিল। সব মিলিয়ে আমি টিকতে পারলাম না। জওহরবাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি কোন চোখে দেখেন? আমি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার থেকে বয়সে একটু ছোট, তাকে আমি উঠতে দেখেছি, ওঠা স্টেজ থেকে দেখেছি। তাকে কিভাবে হেনস্থা করেছে কংগ্রেসের নেতৃত্ব আমি সব গল্প জানি। অতএব তার মধ্যে থেকে সে যে লড়ে বেরিয়ে এসছে, কেউ বলবে না যে তার জন্য একটা অ্যাডমিরেশন থাকে যে তিনি লড়ে বেরিয়ে আসতে পারেন। প্রশাসনে গিয়ে তার গোড়ার দিককার স্টেপগুলো আমি দেখলাম, কেন গোড়ার দিককার যারা মুখ্য সচিব ছিলেন তারা খুবই, তাদের ব্যক্তিত্ব ছিল, আমি নাম করেও বলতে পারি, কিছু যায় আসে না। তারপরে তিনি আনতে আরম্ভ করলেন প্রশাসককে, মানে মুখ্য সচিব, গৃহ সচিব হিসেবে আনতে আরম্ভ করলেন ওই নরম পুতুলগুলোকে। এইখান থেকেই গণ্ডগোলটা শুরু হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তাকেই বা কোন চোখে আপনি দেখেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অনেক রকমের নতুন আইডিয়াস আছে আমি দেখেছি, কিন্তু আমার সাথে কোনোদিন সব মিলিয়ে বোধহয় 3 বছরে 10টা কথা হয়েছে। সাথে ছবি আছে কিনা তাও জানি না, বোধহয় একটাও নেই। দীর্ঘদিন আপনি মনমোহন সিংকে কাছ থেকে দেখেছেন, আপনার অভিজ্ঞতা আপনার চোখে। এরপর যদি আমরা দেখি জওহরবাবু, আপনি সাংসদ হিসেবে নরেন্দ্র মোদীকে দেখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন চোখে দেখেছেন, আজই বা কোন মাপে হিসেব করেন? ঘটনাচক্রে আমি যেই মন্ত্রকে ভার নিলাম, আমি 2008-এ যাইনি, আমি 2006-এই চলে গেছি, ইলেকশনের আগ মুহূর্তে। আমি বিরক্ত হয়ে গেছি। আমি এই জন্যই বিরক্ত হয়েছি যে যেভাবে একটি গোষ্ঠী বুদ্ধদেববাবুকে চালাতে আরম্ভ করলেন। হ্যাঁ, আর বুদ্ধদেববাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি ভীষণ কান পাতলা লোক। এটা অনেকবার বলেছি যে স্যার, আপনি বড় রাজনীতি করতে এসছেন, প্রত্যেকটা কথা বিশ্বাস করবেন না। আমি যাদের বললো ব্যাটসম্যান, যারা T20-তেও কোনো চান্সই পেত না, তারা হঠাৎ তার কাছে গিয়ে দাঁড়িয়ে খুব একটা বড়াই করতে আরম্ভ করলো। এই হলো একটা ফেজ যেখানে বুদ্ধদেববাবু এবার শেষ হবে। ইয়েসম্যান দিয়ে গভর্নমেন্ট চলে না। আমি দিল্লিতে বলেছি, তার জন্য আমার শাস্তি হয়েছে। আমি কলকাতায় বলেছি, তার জন্য বারংবার শাস্তি হয়েছে। প্রতিবাদী প্রশাসক হলো প্রশাসনের একটি অঙ্গ। এখানেও হচ্ছে না, দিল্লিতেও হচ্ছে না। এখানে যেটা কম দেখি সেটা হচ্ছে দালাল প্রশাসক। দিল্লিতে যেটা বেশি দেখি সেটা হচ্ছে দালাল প্রশাসক। শুধু তারা দালালি করছে, মানে শুধু তারা প্রতিবাদ করছে না তা না, তারা একটা হিন্দুত্বর জন্য দালালি করছে। তারা সামনে এসে দালালি করছে। এইটা কিন্তু প্রশাসনের পক্ষে ভীষণ দুঃখজনক।
এই প্রশাসনিক ব্যবস্থা কিন্তু টিকতে পারবে না। সে আইআইটির ফার্স্ট ক্লাস ফার্স্ট নিক আর যেখানকারই ফার্স্ট ক্লাস সেকেন্ড নিক, এভাবে টিকতে পারেন। মোদিবাবু ওখানে আমার ওই প্রসার ভারতী অফিসে সিবিআই লাগালেন, 6 মাস ধরে সিবিআই বসেছিল খুঁজে বার করার জন্যে। আরে কিছু করলে তো তুই খুঁজে পাবি। আমার ফোন লাইন ট্যাপ হয়েছে নাকি আমাকে ফোনের বন্ধুরা বলছে যে আমার কল রেকর্ড 2-3 বছর ধরে ট্যাপ হয়েছে, দেখবার জন্য রাত্রে 12টার পরে কাউকে ফোন করি কিনা। বউ ঠেঙিয়ে লাল করে দেবে ফোন করলে। এসব হয় নাকি? আর নিজের মতন স্বচ্ছ জীবন কাটালে কে কি করবে? সঙ্গে আপনি বলেছিলেন যে আপনি সাফাই অভিযানে নামবেন এবং সেটা এ রাজ্য দিয়ে। কি সাফাই করতে পারলেন? আমি এখনো বলছি, তখনও বলছি যে এ রাজ্যে যেই দুর্নীতিটি হচ্ছে অন্যান্য রাজ্যের তুলনায় কাছাকাছি এসে গেছে, এখনও বাংলা পিছিয়ে আছে। মানে আমি যেটা বলার চেষ্টা করছি, দুর্নীতির রাজনীতিতে অন্য রাজ্য অনেক এগিয়ে আছে। এমন পলিটিক্যাল ক্লাসকে এমনভাবে গত 3 দশকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে পরে আমি লিখব, যে পুরোপুরিটা রাজনৈতিক শ্রেণী ক্ষমতাটা টেনে নিয়েছে। তার মধ্যে এপিট আর ওপিট টেনেছে, টানে তারা ব্যুরোক্রেসিকে থেতলে মেরেছে। যত কটা সংস্থা ছিল আমাদের সাংবিধানিক সংস্থা, সব কটাকে নরেন্দ্র দামোদর দাস মোদি প্রত্যেকটি ধ্বংস ওইখানে বসে করেছে। কি একা করেছে? পাশে আইএস অফিসাররা নেই? 7-7টি এয়ারপোর্ট, তার অর্থ মন্ত্রক তার বিরোধিতা করেছে, বিরোধিতা সরিয়ে দিয়ে দিল। একটা কেস বলছি, মধ্য ভারতের মধ্যে বড় বড় কোল ব্লক দিয়ে দিল ওই একই লোককে। এটা হলো কেন্দ্রীয় সরকারের স্তরে আমি যেটা বলবো পুকুর চুরি। আর এখানে হচ্ছে ছেঁচড়ামি। কিন্তু একটা তফাৎ আছে, মমতা ব্যানার্জির যেই একনায়কত্বের দিকে যাচ্ছে, বোঝাই যাচ্ছে, সেই একনায়কত্বের সাথে এই একনায়কত্বের একটা তফাৎ আছে। সেটা আমি জোর গলায় বলবো। নরেন্দ্র মোদীর একনায়কত্ব হলো একটি সাম্প্রদায়িক হিন্দু রাষ্ট্র স্থাপন করার জন্য, আর বাকি কোনো রকমের মাইনরিটির অন্য কোনো কারোর অস্তিত্ব থাকবে না। এক। দ্বিতীয়ত হলো তার হিন্দু রাষ্ট্র হলো হিন্দু রাষ্ট্র, হিন্দি কেন্দ্রিক একটা হিন্দু রাষ্ট্র, যেখানে সবাইকে আমাদের নত হয়ে থাকতে হবে। আমরা সবাই বসে আমরা নিরামিষ খাবো, আমিষ খেলে মারধর শুরু হবে। এই যে একটা অসম্ভব বেদনাদায়ক একটা তার আইডিওলজি, মমতা ব্যানার্জির কিন্তু এটা নেই। তিনি সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন না। একটু জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে প্রশ্নের জায়গায় আসবো। এই মুহূর্তে উত্তাল কার্যত জাতীয় রাজনীতি, দুটি বিষয়, যার প্রথম বিষয় আপনার বক্তব্য, আপনার মত জানতে চাইব। সংবিধান সংশোধনী বিল। না, এটা হলো ওই গুজরাট থেকে দুটো এসছে না, আমরা তো জেলা চালিয়ে এসছি। আমরা জিপে করে, যখন মহকুমা শাসক ছিলাম, জিপে করে ঘুরে ঘুরে দেখতাম ওই রাস্তার মোড়ে কিছু চায়ের দোকানে বসে থাকতো, ধুতিটাকে হাঁটু অবধি তুলে ওইখানে বসে একটু করতো। আমি ক্যামেরার সামনে বলছি, ওই শ্রেণীর দুজনকে এনেছি আমরা, ওদেরকে ওইখানেই দুটো ওষুধ দিয়ে দিলে ঠিক হয়ে থাকতো। তাদের ইচ্ছে দুনিয়া চলছে এখন। হ্যাঁ, আচ্ছা, এদের একটা নয় হলো, একটা ট্যাকটিক্স হলো এই বাংলায় বলে চমকানো। প্রতিটি পার্লামেন্ট সেশনের আগে বা পরে একটা চমকানো দেয়। এবার বলছে আমরা পিএমকে তো করবে না, পিএমটা শোয়ের জন্য রেখেছে, টিমদের সবাইকে জেলে পুরবো। আরে জেলে পোড়ার তো এমনিতেই আইনে আছে, এই চমকদার আইনটা আনার দরকারটা কি? এসআইআর, যার সঙ্গে রাজ্যের নিরিখে জড়িয়ে রয়েছে বা প্রশ্ন উঠছে বারবার করে, বাংলা বললেই বাংলাদেশি। আপনি কি সহমত পোষণ করেন, নাকি আপনি মনে করেন এর সঙ্গে জড়িয়ে রয়েছে আসলে রাজনীতি? না, এটা কিছুখানি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এটা একটা ডেসপারেট খেলা খেলছে। ডেসপারেট খেলা এই যে তারা প্রথমে দেখছে যে পশ্চিমবাংলার বাঙালির মধ্যে একটা ভয় এসছে বাংলাদেশের ব্যাপারে। ওরা দেখছে এই সময়টা বাঙালি মধ্যবিত্তর মধ্যে যারা সাধারণত, যাদের মধ্যে কোনো রকমের বিদ্বেষ নেই, তারাও কিন্তু ক্ষেপে যাচ্ছে। এখন এই কয়েক শতাংশ ভোট যদি এদিকে টেনে নিতে পারে, তারা বোধহয় 38-এর উপর থেকে বেরিয়ে যেতে পারে, এরকম একটা ক্যালকুলেশন আছে।
অতএব বাংলাদেশি বিদ্বেষটাকে পূর্ব পরিকল্পিতভাবে নর্থ ব্লকে বসে প্ল্যান করা হয়েছে, প্ল্যান করে জিনিসটাকে বাজারে ছাড়া হয়েছে, যে জন্য কেরালার লোককেও বলা হচ্ছে বাংলাদেশি সন্দেহ হলে তোলো। অভিযান বাংলাদেশি বার করতে গেলে অত কিচ্ছু লাগে না। পাড়ার লেভেলে গিয়ে বসে 10টা লোককে জিজ্ঞেস করলে তারা বলে দেবে যে ওই ওই বাড়িতে যারা দুজন আছে তারা কোথা থেকে এসছে আমরা জানি না। খেলেছিল এটা একটা 9-6 খেলা। কারণ আমি আগেই বললাম না, রাস্তার মোড়ে যারা ধুতিটাকে হাঁটুর ওপর তুলে বসে থাকে তাদের রাজনীতি চলছে, এটা গুন্ডার রাজনীতি চলছে। আচ্ছা, এতে ফল হবে কি? বিপরীত ফল হচ্ছে। মমতা ব্যানার্জির ওপরে মধ্যবিত্ত এবং শিক্ষিত শ্রেণী প্রচণ্ড ক্ষিপ্ত। সে ক্ষিপ্ত না হলে তারা আর্জি করে নামতো না, সে ক্ষিপ্ত না হলে তারা কসবার রেপ নিয়ে তুলতো না, সে ক্ষিপ্ত না হলে এই যেই শিক্ষকদের কাছ থেকে কাঁচা টাকা নিয়ে টাকার গোলাপি টাকার পাহাড় তৈরি করা হচ্ছে হতো না। সেই মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ভোটগুলো যেত, কোথায় যেত আমি জানি না, কোথায় যাবে আমরা জানি না, সেই ভোটটাকেও কিন্তু মমতা ব্যানার্জির দিকে ঠেলে দিল বাঙালি ইমোশন টেনে। অনেক কিছু জানলাম জগৎ সরকারের সঙ্গে কথা বলে, নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে বার করার চেষ্টা করলাম, হয়তো বাকিও থেকে গেল অনেক প্রশ্নের উত্তর, কিন্তু আমাদের সময় একেবারেই শেষ। তাই আপনার কথা আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন।